Hello dear students, welcome to Smart Galaxy. Smart Galaxy YouTube চ্যানেলে তোমাদেরকে স্বাগত। স্টুডেন্টস, এখন তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে সেটি হলো আমাদের যে অলরেডি ক্লাসটা হয়ে গেল ভারতের ইউরোপীয় শক্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য বা আলোচনা। অবশ্যই তোমরা প্রত্যেকে আশা করছি ক্লাসটা করে নিয়েছো এবং খাতায় টুকে নিয়েছো, অথবা পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেল যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে নিয়ে নিয়েছো। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে ইউরোপীয় শক্তি বা সাম্রাজ্যের যে বিস্তারটা রয়েছে এর ওপরে কোন কোন প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, এবং এই চ্যাপ্টারের যে প্রশ্ন উত্তরগুলো সেটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তো আমরা একদম সময় নষ্ট না করে শুরু করছি আজকের আমাদের প্রথম প্রশ্ন নিয়ে। তো প্রথম প্রশ্নটা কি আছে একবার দেখে নেওয়া যাক। এখানে বলেছে যে কোন মোগল সম্রাট সব থেকে বেশি দিন ধরে শাসন কার্য করেছিল? বাহাদুর শাহ, জাহাঙ্গীর শাহ, ফারুক শিয়র না মোহাম্মদ শাহ? তো তোমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে, প্রথম প্রশ্নের সঠিক উত্তর কি হবে? মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ কিন্তু মোগল সাম্রাজ্যের মোগল সম্রাটদের মধ্যে সব থেকে বেশি দিন করেছিল, সেখানে ছিল। আচ্ছা, বাহাদুর শাহ সম্পর্কে যদি বলি আমরা, দ্বিতীয় বাহাদুর শাহ বা সেকেন্ড বাহাদুর শাহ যিনি ছিলেন তিনি কিন্তু মুঘল সাম্রাজ্যের শেষ রাজা ছিলেন, এবং দ্বিতীয় সিপাহী বিদ্রোহের সময় তার মৃত্যুর মধ্যে দিয়ে বা তাকে দ্বীপান্তরের মধ্যে দিয়ে তাকে দ্বীপান্তর করে দেওয়া হয়। ইংরেজরা যখন সিপাহী বিদ্রোহে জিতে যায় তার মধ্যে দিয়ে কিন্তু মুঘল সাম্রাজ্যের অবসানও হয়ে যায়। ফারুক শিয়র, তোমরা ফারুক শিয়রের ফরমান সম্পর্কে অনেকেই শুনেছো। ফারুক শিয়রের ফরমান ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা কত সালে হয়েছিল? 1717 সালে। ফারুক শিয়রের ফরমান অনুযায়ী বাংলা, বিহার এবং উড়িষ্যাকে তারা কিন্তু বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করা ইংরেজরা ওটা করেছিল, লাইসেন্স নিয়েছিল। ফারুক শিয়র ছিল একজন মুঘল সম্রাট। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, কে বা প্রথম ভারতে কোম্পানির সাথে যৌথ ব্যবসা শুরু করেছিল? পর্তুগিজ, ডাচ, ফ্রেঞ্চ না ড্যানিশ? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে পর্তুগিজ। পর্তুগিজদের মধ্যে যদি বলা হয়, পর্তুগিজদের মধ্যে প্রথম যে এসেছিল সে এসেছিল জাহাঙ্গীরের আমলে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে পর্তুগিজরা ভারতে এসেছিল, ঠিক আছে। উইলিয়াম হকিংস এসেছিল হচ্ছে 1609 খ্রিস্টাব্দে, আর 1615 খ্রিস্টাব্দে এসেছিল টমাস রো। এরা এসে প্রথমে সুরাটে বাণিজ্য কুঠির করার পারমিশন নিয়েছিল জাহাঙ্গীরের কাছে। পর্তুগিজরা ছিল প্রথম যারা ভারতে কিন্তু তামাক চাষের প্রবর্তন করেছিল। হ্যাঁ, তামাক চাষের প্রবর্তন যদি বলা হয় কারা করেছিল, তো তামাক চাষের প্রবর্তন করেছিল হচ্ছে পর্তুগিজরা ভারতবর্ষে প্রথম। সুরাটের প্রথম দিকে আমরা কেবলই এটা নিয়ে আলোচনা করলাম। সুরাটের প্রথম দিকে কারা কারখানা স্থাপন করেছিল? পর্তুগিজ, ডাচ, ইংরেজ না ফ্রেঞ্চ? তোমার 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে আমাদের? সুরাটে প্রথম দিকে প্রথমে কারা স্থাপন করেছিল সেটা করেছিল আমাদের হচ্ছে ইংরেজরা। যদি প্রথম দিকে বলেছে তো রাইট অ্যান্সার এখানকার হবে আমাদের ইংরেজরা। কিন্তু যদি বলা হয় পর্তুগিজরা প্রথম কোথায় করেছিল, কারখানা স্থাপন করেছিল, সেটাও কিন্তু রাইট অ্যান্সার হবে আমাদের তোমার হচ্ছে রাইট অ্যান্সার যদি বলা হয় পর্তুগিজরা প্রথম কোথায় কারখানা স্থাপন করেছিল সেটারও রাইট অ্যান্সার কিন্তু হবে আমাদের হচ্ছে সুরাট। দক্ষিণ ভারতে তারা করেছিল হচ্ছে মুসলিবর্তনে। পরবর্তী প্রশ্ন বলেছে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান অফিস কোথায় ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটা কিন্তু আপকামিং ডাব্লিউবি বলো বা কেপি বলো বা পিএসসি ক্লার্কশিপ বলো, এই সকল পরীক্ষা কিন্তু এটা দেখার বিরাট সম্ভাবনা রয়েছে। তোমার 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সেন্ট ডেভিড দুর্গ, ফোর্ট উইলিয়াম দুর্গ, সেন্ট জর্জ দুর্গ না কোনটি নয়? তো রাইট অ্যান্সার কি হবে আমাদের? অপশন বি, ফোর্ট উইলিয়াম দুর্গ। ফোর্ট উইলিয়াম দুর্গটা যেটা আমাদের কত সালে প্রধান অফিস এটা হয়ে গেছিল কত সালে তোমরা প্রত্যেকেই জানো? জোব চার্নকের আমলে যেটা তৈরি হয়, ঠিক আছে, সেটা হলো 1800 খ্রিস্টাব্দে। এটা কিন্তু পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেন ঘাঁটিতে পরিণত হয়েছিল। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমাদের স্টুডেন্টস দেখে নাও। বলেছে কে ভারতে পর্তুগিজ ক্ষমতার বিস্তার করেছিল, পর্তুগিজ ক্ষমতা স্থাপন করেছিল? ভাস্কো দা গামা, যে ভারতবর্ষে কত সালে এসেছিল? 1498 সালের 17ই মে, ঠিক আছে। এই দিন ভারতবর্ষে প্রথম কালিকর বন্দর হয়েছিল, যে সময় রাজা ছিল আমাদের জামোরিন। ওকে, বার্থোলোমিউ দিয়াস, আলফান্সো দি আলবুকার না কেউই না? তো তোমাদের 5 নম্বর যে প্রশ্ন, 5 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে আলফান্সো দি আলবুকার বা আলবুকার কিউ বলা হয়। এ ছিল প্রথম গভর্নর পর্তুগিজদের যে ভারতবর্ষে আধিপত্য কায়েম করেছিল এবং পর্তুগিজদের সাম্রাজ্য বিস্তারে সহায়তা করেছিল। তো এটা হচ্ছে রাইট অ্যান্সার। এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমাদের ভাস্কো দা গামাটা, কারণ ভাস্কো দা গামা কত সালে ভারতে এসেছিল এবং সে যখন ভারতে আসে কালিকট বন্দরে পৌঁছায় তখন কালিকটের রাজা কে ছিল। এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে যে ক্লাসটা রিপ্রেজেন্ট করছি এটা কিন্তু রিপ্রেজেন্ট করছে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার। স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার দীর্ঘ 8 বছর ধরে কিন্তু এসএসসি জিডি, জিএনএম, এনএম, ডাব্লিউপি, কেপি, তোমাদের ফুড এসআই ক্লার্কশিপ, আর তোমাদের আরপিএফ বলো, তোমাদের আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বলো, বা তোমাদের অন্যান্য এক্সামগুলো বলো, পিএসসির যে কোনো এক্সাম বলো,
বা এসএসসির এক্সামগুলো বলো, সমস্ত ধরনের প্রিপারেশন কিন্তু দীর্ঘ 8 বছর ধরে কিন্তু স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার দিয়ে আসছে। আমাদের হেড অফিস যেটা রয়েছে বালুঘাটে, দক্ষিণ দিনাজপুর, যেখানে ছেলে মেয়েদের হোস্টেল ফ্যাসিলিটিস রয়েছে। এবারে গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদায় রয়েছে। এই যে নাম্বারটা তোমাদের দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগের মধ্যে দিয়ে তোমরা আমাদের সঙ্গে অবশ্যই কোচিংয়ের জন্য যোগাযোগ করতে পারো। আবাসিকের ব্যবস্থা শুধুমাত্র বালুঘাটেই রয়েছে। এবার তো আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার বালুঘাটের যে সকল ফ্যাসিলিটিসগুলো রয়েছে এগুলো সম্পূর্ণটা এখানে দেওয়া রয়েছে। সম্পূর্ণ প্রত্যেকটা সাবজেক্টের উপরে বই, সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস, নোটস, মক টেস্ট, পিডিএফ আকারে, ওএমআর শিটে ক্লাস, অফলাইন অনলাইন ক্লাস, তোমাদের ট্রেনার দ্বারা তোমাদের মাঠের প্রিপারেশন, আবাসিকের শিক্ষক, স্মার্ট ক্লাস অ্যাপের ক্লাস, ইউটিউবে ফ্রি ক্লাস, পেইড ক্লাস, পুরুষ এবং মহিলার যে তোমাদের থাকা খাওয়ার খরচা, এবার তো তোমাদের অফলাইন পেইড ক্লাস, অনলাইন পেইড ক্লাস। ঠিক আছে, এখানে যেটা 2600 রয়েছে এটা বর্তমানে 2800 হবে। ঠিক আছে, পুরুষদের যেটা আবাসিকের খরচ এটা বর্তমানে 2800 আছে। ঠিক আছে, মান্থলি। এবার তো অ্যাডমিশন ফিস, অনলাইন ক্লাসের রেকর্ডেড ভার্সন ক্লাস থাকছে তোমাদের জন্য, যারা যারা অনেকে চাকরি করছো বা ছোটখাটো যারা কাজ করছো তারা অবশ্যই ক্লাসগুলো করে নিতে পারবে। মনে রাখবে আমাদের ক্লাসরুম সম্পূর্ণ এসি ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই কানেকশন, এগুলো কিন্তু সম্পূর্ণ প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, এবার আমরা 5টা প্রশ্ন নিয়ে অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি। এবার আমরা আলোচনা করবো 6 নম্বর প্রশ্ন নিয়ে। 6 নম্বর প্রশ্নটা কি দেওয়া রয়েছে, 1757 সালে সিরাজদৌল্লা কার কাছে পরাজিত হয়েছিল? মানে এক কথা বলতে ইংরেজদের পক্ষে কে ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। লর্ড ক্যানিং, হেস্টিংস, রবার্ট ক্লাইভ না কর্ণ? তোমাদের 6 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে অপশন সি, রবার্ট ক্লাইভ। 1757 সালে কে ছিল? রবার্ট ক্লাইভ। এবারও আরেকটা প্রশ্ন আসে, 1764 সালে যখন আমাদের বক্সারের যুদ্ধ হয় সেই সময় ইংরেজদের পক্ষে কে ছিল? তখন ছিল হেক্টর মুনরো। বক্সারের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল ইংরেজদের পক্ষে হেক্টর মুনরো। এটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার 7 নম্বর প্রশ্নে এগিয়ে যাচ্ছি। কি বলেছে, পলাশির যুদ্ধে সিরাজদৌল্লার কাছে হেরে যাওয়ার পর বাংলার নবাব কে হয়েছিল? আলিবর্দী খাঁ, মির্জাফর, মীর কাসিম না তোমাদের সুজাউদ্দৌল্লা? তোমার 7 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? মির্জাফর। মির্জাফর তোমাদের বক্সারের যুদ্ধ পর্যন্ত কিন্তু সেই কিন্তু শাসন কার্য সামলেছিল। ঠিক আছে, তো মির্জাফর ছিল যখন সিরাজদৌল্লা বাংলা ইংরেজদের কাছে হেরে যায় তখন কিন্তু মির্জাফর হয়েছিল বাংলার নবাব। ওকে, আর বক্সারের যুদ্ধের সময় মীর কাসিম ছিল, ওই সময় তোমাদের লিড করতো মীর কাসিম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলেছে, তামিলনাড়ুর ত্রিবাঙ্কুর উপকূলে কাদের উপনিবেশ সাম্রাজ্য ছিল? পর্তুগিজ, ফ্রেঞ্চ, ডাচ না ড্যানিশ? তোমাদের 8 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? ড্যানিশ। ড্যানিশ বা তোমাদের ডাচ, ড্যানিশ যাদের বলা হয়। ঠিক আছে, তো ত্রিবাঙ্কুরে তোমাদের উপকূলে যে আধিপত্য কায়েম করেছিল সেটা করেছিল আমাদের ড্যানিশরা। এটা কিন্তু অলরেডি আমরা আগেও ডিসকাস করে দিয়েছি। পরাধীন ভারতের শেষ কোন ইউরোপীয়রা বাণিজ্য করতে এসেছিল? লাস্ট কারা এসেছিল পরাধীন ভারত? মানে 1947 সালের আগের কথা বলা হয়েছে। ডাচ, ইংরেজ, ফরাসি না পর্তুগিজ? 9 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে পর্তুগিজরা। পর্তুগিজরা কিন্তু সর্বশেষ বিদেশি যারা কিন্তু ভারতবর্ষে পরাধীন ভারতে ব্যবসা করতে এসেছিল। আর যদি প্রথম কারা এসেছিল, প্রথম কিন্তু এসেছিল আমাদের পর্তুগিজরা। ঠিক আছে, প্রথম কিন্তু এসেছিল পর্তুগিজরা, আর ফরাসিরা এসেছিল কিন্তু শেষে। এবং যদি বলা হয় ইয়ের মানে স্বাধীনতার পরে লাস্টে কারা গেছিল, সেটাও কিন্তু গেছিল পর্তুগিজরা। পর্তুগিজরা যদি ভারত ছাড়ে তাহলে সেটা প্রায় 1962 সালে কিন্তু তারা সম্পূর্ণরূপে ভারতকে ছেড়েছিল। কে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে স্থাপন করেছিল? ডুমাস, কোলবার্টে, তোমাদের ডুপ্লেক্স না ডিহালায়? তোমাদের 10 নম্বর প্রশ্ন যে রাইট অ্যান্সার হবে সেটা হলো কোলবার্ট। কোলবার্ট ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা কিন্তু নির্মাণ করেছিল। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, কোন যুদ্ধ ক্ষেত্রে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে কর্ণাটকের তৃতীয় যুদ্ধ হয়? বন্দিবাস, তোমাদের পন্ডিচেরি, চন্দননগর না আটকোট? তো তোমাদের 11 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং আজকে তোমাদের প্রথম প্রশ্ন এখান থেকে আমি আজকে যে প্রথম প্রশ্ন আমি এখান থেকে তোমাদের আজকে আমি দেবো হোমওয়ার্ক হিসেবে, যে ইংরেজ এবং তৃতীয় যে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল সেটা কোন সন্ধির মধ্যে দিয়ে হয়েছিল? বন্দিবাসের যুদ্ধ সন্ধির মধ্যে দিয়ে। এবার তোমাদের আজকে প্রথম প্রশ্ন হোমওয়ার্ক হিসেবে, বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু আমি এর আগের দিনও বলে দিয়েছিলাম। যারা স্টুডেন্টস এর আগের ক্লাসগুলো করোনি, কাইন্ডলি একটাই কথা বলবো, শুধু মক টেস্টের উপরে জোর না দিয়ে তোমরা কিন্তু ডেসক্রিপটিভ বইতেও ক্লাসটা করতে হবে। ডেসক্রিপটিভ বইতে ক্লাসটা করো, তোমরা কিন্তু সঠিক প্রস্তুতি কিন্তু পেয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু সঠিক প্রস্তুতি পাওয়া তোমাদের কাছে কিন্তু দুর্বিষহ হয়ে দাঁড়াবে। পরবর্তী কি বলেছে, ফরাসিদেরকে মসলিপত্তম নগর প্রদান করেছিল? আসফ জা, নাসির জং, মুজাফফর জং না সাবালাত জং? তো তোমাদের 12 নম্বর যে প্রশ্ন রয়েছে, 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো সালাবাত জং। সালাবাত জং কিন্তু ফরাসিদের মসলিপত্তম প্রদান করেছিল। নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের, বলেছে টিপু সুলতান এর কার যুদ্ধ করতে গিয়ে মারা গেছিল? টিপু সুলতান কিন্তু একজনের কাছে হেরে গেছিল এবং পরবর্তীবারে যখন যুদ্ধে নামে তখন কিন্তু তাকে হত্যাও করা হয়।
তাহলে যদি বলা হয় যে টিপু সুলতান কার কাছে হেরে গেছিল, হেরে গেছিল হচ্ছে লর্ড ওয়েলেসলির কাছে। কিন্তু যদি বলা হয় কার কাছে টিপু সুলতান মারা গেছিল, তাহলে বলা হয় কর্নওয়ালিসের সঙ্গে, কর্নওয়ালিসের সঙ্গে যখন সে যুদ্ধে লিপ্ত হয় টিপু সুলতান, তখন কিন্তু মারা যায়। কিন্তু শ্রী রঙ্গপত্তমের যে সন্ধিটা হয়েছিল তোমাদের 1792 খ্রিস্টাব্দে, এই রঙ্গপত্তমের সন্ধির মধ্যে টিপু সুলতান কিন্তু ওয়েলেসলির কাছে হেরে যায়, কিন্তু তাকে কিন্তু প্রাণে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যখন লর্ড কর্নওয়ালিসের সঙ্গে সে যুদ্ধে লিপ্ত হয়, তখন কিন্তু তাকে হত্যা মানে হেরেও যায় এবং তাকে কিন্তু হত্যাও করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও। পরবর্তী প্রশ্ন কি বলেছে, বলেছে তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠা সেনাবাহিনীকে কে নেতৃত্ব দিয়েছিল? ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। দত্তজি সিন্ধিয়া, বিশ্বাস রাও, সদাশিব রাও, না মালাহার রাও হোলকার? তোমাদের এটা বাদেও এই যে তৃতীয় পানিপথের যুদ্ধ, যেটা এই তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়, এটা তোমাদের জন্য আজকের একটা নেক্সট প্রশ্ন আমি রাখলাম। তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল, এটাও কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, লাস্টে তোমাদের 61 হবে, এটাও বলে দিচ্ছি, খালি কত সাল সেটা তোমরা আমাকে বলো। দত্তজি সিন্ধিয়া, সদাশিব রাও ভাউ, না মালাহার রাও হোলকার? তো তোমাদের 14 নম্বর প্রশ্নের যে রাইট অ্যান্সার হবে সেটা হলো অপশন সি, সদাশিব রাও ভাউ। বা সদাশিব রাওটা মনে রাখলেই হবে, ভাউটা মনে রাখার দরকার নেই। সদাশিব রাও কিন্তু তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠাদের হয়ে নেতৃত্ব দিয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাচ্ছি। কি বলেছে, কোন পেশোয়ার সময়কালে 1761 খ্রিস্টাব্দে মারাঠা এবং আফগানদের মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়? বালাজি বাজিরাও, নারায়ণ রাও, মাধব রাও? মানে পেশোয়া ওই সময় কে ছিল? তো তোমাদের সঠিক উত্তর হবে বালাজি বাজিরাও। বালাজি বাজিরাওয়ের আমলে কিন্তু তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়। সে তখন কিন্তু মারাঠাদের পেশোয়া ছিল এবং তখনই কিন্তু আফগান এবং মারাঠাদের মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল। কোন ভারতের প্রথম কোথায় সুতি বস্ত্রের কারখানা স্থাপিত হয়? সুরাট, মুম্বাই, আহমেদাবাদ, না কোয়েম্বাটুর? এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সুতি বস্ত্রের জন্য ফেমাস, এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো প্রথম যদি বলা হয় সেটা হয়েছিল বোম্বেতে। প্রথম যদি বলা হয়, প্রথম যেটা আমাদের হয়েছিল সেটা হয়েছিল আমাদের মুম্বাইয়ে। ঠিক আছে, এবারেও আমাদের দক্ষিণ ভারতের যদি ম্যানচেস্টার বলা হয়, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কোয়েম্বাটুর। আর উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে। কেন? তাদের বিখ্যাত কিন্তু সুতি বস্ত্র শিল্পের জন্য এটা বলা হয়ে থাকে, আহমেদাবাদ এবং কোয়েম্বাটুরকে। এটা আহমেদাবাদ হলো উত্তর ভারতের আর কোয়েম্বাটুর হলো আমাদের দক্ষিণ ভারতের। কিন্তু প্রথম যদি বলা হয় সেটা হয়েছিল আমাদের হচ্ছে মুম্বাই। অপশন বি হলো এখানকার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে আসে তখন ইংল্যান্ড কার দ্বারা শাসিত হতো? ক্যারিবিয়ান, স্ট্যাটার, নরম্যান, না টিওডর? অর্থাৎ আমি 1609-এর কথা বলছি, 1600 পরের কথা বলছি। তো আমাদের রাইট অ্যান্সার হবে অপশন ডি, টিউডর। টিউডর দ্বারা কিন্তু তোমার হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে তখন ইংল্যান্ড টিউডর দ্বারা শাসিত হতো। 1621 খ্রিস্টাব্দে ইংরেজরা যখন ভারতের মাটিতে প্রথম ঘাঁটি, মানে দেখো 1615 সালে কিন্তু সে পারমিশন নিয়ে নিল কার কাছে? জাহাঙ্গীরের কাছে। এবার যে প্রথম ঘাঁটিটা স্থাপন করলো, প্রথম ঘাঁটিটা ইংরেজরা কোথায় স্থাপন করলো? গোয়া, সুরাট, কালিকট, না মাদ্রাস? তো আমরা অ্যাজ ইউজুয়াল আমি যে উত্তরটা তোমাদের বললাম সেটা হবে হচ্ছে রাইট অ্যান্সার সুরাট। সুরাটে প্রথম যদি কেউ ঘাঁটি গাড়ে, সেটা কিন্তু প্রথম ঘাঁটি গেড়েছিল হচ্ছে তোমাদের হচ্ছে ইংরেজরা সুরাটে প্রথম ঘাঁটি গেড়েছিল। আচ্ছা, এবার ভাস্কো দা গামা বা তোমাদের বলে পর্তুগিজরা ভারতবর্ষে প্রথম কে এসেছিল? সেটা ছিল ভাস্কো দা গামা কালিকট বন্দরে। ওই সময় কালিকট বন্দরের রাজার নাম ছিল হচ্ছে জ্যামোরিন। ঠিক আছে, ওকে। তারপরে গোয়া যদি বলা হয়, গোয়া হচ্ছে পর্তুগিজদের জন্য ফেমাস, কেননা পর্তুগিজরা কিন্তু গোয়া ছেড়েছিল ভারত স্বাধীনতার পরে। ভারত যখন স্বাধীন হয় তারপরে 1962 সালে তারা কিন্তু গোয়া ছেড়েছিল। মানে শেষ যদি পর্তুগিজরা বলা হয় কোন স্থান থেকে তারা বিলুপ্তি পায়, সেটা পেয়েছিল গোয়া থেকে। তো গোয়াটাও কিন্তু সেই কারণে গুরুত্বপূর্ণ। নাদির শাহ কার আমলে ভারত আক্রমণ করে? এর থেকেও গুরুত্বপূর্ণ বস্তু, নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করে? তো স্টুডেন্টরা মনে রাখবে 1398 খ্রিস্টাব্দে। 1398 খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করে। তখন কে ছিল? শাহ আলম, বাহাদুর শাহ, আহমদ শাহ, না ফারুক শিয়র? তো ওই সময় আমাদের যে রাজা ছিল সেটা ছিল আমাদের আহমেদ শাহ। অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। আহমেদ শাহ ওই সময় রাজা ছিল যে সময় নাদির শাহ ভারত আক্রমণ করেছিল। রঞ্জিত সিং এর রাজধানী কোথায় ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। রঞ্জিত সিং এর সন্ধিটা অমৃতসরের সন্ধি, এটাও গুরুত্বপূর্ণ। যাই হোক, পাটিয়ালা, অমৃতসর, লাহোর, না তোমাদের হচ্ছে কাপুরথালা? তোমাদের 20 নম্বর কোশ্চেন যে রাইট অ্যান্সার সেটা অপশন সি। রঞ্জিত সিং এর কিন্তু রাজধানী ছিল লাহোরে। আর রঞ্জিত সিং এর সঙ্গে কিন্তু লর্ড কর্নওয়ালিসের কি হয়েছিল? অমৃতসরের সন্ধি, যেটা হয়েছিল আমাদের 1809 খ্রিস্টাব্দে। এটাও কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন ইউরোপীয়রা ভারতবর্ষে এসেছিল? ব্রিটিশ, ডাচ, ফরাসি, না পর্তুগিজ? তো রাইট অ্যান্সার আমি কেবলই বলে দিলাম,
ভাস্কো দা গামা 1498 প্রথম পর্তুগিজ যে কিন্তু ভারতবর্ষে এসেছিল। কোন পেশোয়ার ব্রিটিশদের সঙ্গে বেসিনের চুক্তি স্বাক্ষরিত করে? সবার আগে জানতে হবে বেসিনের চুক্তি কত সালে হয়েছিল। সেটা হয়েছিল 1802 খ্রিস্টাব্দে। সালটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 1802 খ্রিস্টাব্দে কার সাথে হয়েছিল বেসিনের চুক্তি? মহাদেব রাও, বালাজি বাজিরাও, প্রথম রাও, দ্বিতীয় বাজিরাও। রাইট অ্যান্সার হবে মহাদেব রাও। মহাদেব রায়ের সঙ্গে ব্রিটিশরা কিন্তু 1802 সালে বেসিনের চুক্তি স্বাক্ষরিত করে। বেসিনের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় এটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, কোন শাসক মীর কাসিম ও সুজাউদ্দৌলার সাথে মিলিতভাবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, শেষ পর্যন্ত বক্সারের যুদ্ধে ব্রিটিশদের হাতে পরাজিত হয়? তো বক্সারের যুদ্ধ কত সাল এটাও গুরুত্বপূর্ণ। 1764 খ্রিস্টাব্দে এবং 65-তে যখন ইংরেজদের কাছে এটা একদম হেরে গেল, তখন 1765 খ্রিস্টাব্দে দ্বিতীয় শাহ আলম যে ছিল মুঘল সাম্রাজ্যের নেতা ওই সময়কার, তার কাছ থেকে কিন্তু তারা দেওয়ানি লাভ করে এবং দেওয়ানি লাভের মধ্যে দিয়ে বাংলা, বিহার, উড়িষ্যা 3 জায়গাতে কিন্তু অবাধে ব্যবসা করার কিন্তু লাইসেন্সও পেয়ে যায়। তো এটার উত্তর কি হবে আমাদের? দ্বিতীয় শাহ আলম। অর্থাৎ অপশন ডি, ওই সময়কার যদি বলা হয়, রাজা বলা হয়, সেটা ছিল দ্বিতীয় শাহ আলম। পরবর্তী প্রশ্ন, ভারতের দ্বিতীয় পর্তুগিজ গভর্নর কে ছিল? ভাস্কো দা গামা, ফ্রান্সিসকো দি আলমেইরা, আলফান্সো দি আলবিকার, না তোমাদের ফ্রান্সিসকো দি স্কাইভার? তো তোমাদের 24 নম্বর প্রশ্নের যে রাইট অ্যান্সার হবে সেটা হলো স্যালফ্রান্সো দি আলবুকারকিউ বা আলবুকাকো বলা হয়। আর প্রথম যদি বলা হয় যে প্রথম পর্তুগিজ গভর্নরের নাম কি, এটা ছিল ফ্রান্সিসকো দি আলমিরা। অপশন বি, ফ্রান্সিসকো দি আলমিরা যেটা ছিল, ফ্রান্সিসকো দি আলমিরা এটা হলো প্রথম। আর অ্যালফান্সো দি আলবিকার এটা ছিল আমাদের দ্বিতীয়। এটা আলবুকাক উচ্চারণ হয় বাংলা যদি আমি, আর ফরাসি যেহেতু টার্মটা ওই জন্য একটু ক্রিটিক্যাল এখানে দেখা যাচ্ছে। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়? আমরা কেবলই বললাম। কত সালে হয়েছিল? 1707, 1739, 1757 না 1761। তো প্রত্যেকটা ডেটই ইম্পর্টেন্ট, সবগুলোই বলে দিচ্ছি তোমাদের। এটা হয়েছিল 1761 সালে, অর্থাৎ অপশন ডি হলো আমার এখানকার রাইট অ্যান্সার। এবারেও 1707 সালে আমাদের ঔরঙ্গজেব মারা যায়, যেই সময় থেকে মুঘল সাম্রাজ্যের পতনের সূচনা হয়। 1739 সালে নাদির শাহ ভারত আক্রমণ করে এবং 1757 সালে আমাদের বিখ্যাত 23শে জুন, মনে রাখবে 23শে জুন, 1757 সালের 23শে জুন আমাদের পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রথম বার্মা যুদ্ধ কোন চুক্তি দ্বারা শেষ হয়? বার্মার সন্ধি, তামুর সন্ধি, ভামর সন্ধি, ইয়ান্দুর সন্ধি? তো তোমার 26 নম্বর প্রশ্নের যে রাইট অ্যান্সার হলো সেটা হবে আমাদের হচ্ছে ইয়াবান্দুর সন্ধির মধ্যে দিয়ে এটা স্বাক্ষরিত। এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না, মোটামুটি গুরুত্বপূর্ণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগেন একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল? রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, উইলিয়াম বেন্টিক, না লর্ড কর্নওয়ালিস? তো তোমাদের 27 নম্বর যে প্রশ্ন, 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো ওয়ারেন হেস্টিংস। বাংলার যদি প্রথম গভর্নর জেনারেল বলা হয় সেটা কিন্তু ওয়ারেন হেস্টিংস। রবার্ট ক্লাইভ যে ছিল, রবার্ট ক্লাইভ ছিল আমাদের হচ্ছে প্রথম বাংলার গভর্নর। শুধু বাংলার গভর্নর কে ছিল আমাদের? সেটা ছিল আমাদের হচ্ছে রবার্ট ক্লাইভ। ওয়ারেন হেস্টিংস হচ্ছে আমাদের প্রথম বাংলার গভর্নর জেনারেল। আচ্ছা, নেক্সট যদি বলা হয় ভারতের, এবার চেঞ্জ হয়ে গেল সেটা, এবার হয়ে গেল ভারতের গভর্নর জেনারেল প্রথম কে? তাহলে যদি বলা হয় ভারতের প্রথম গভর্নর জেনারেলকে, সেটা ছিল লর্ড উইলিয়াম বেন্টিক। 1833 সালে চার্টার অ্যাক্টের মধ্যে দিয়ে 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিক হয়েছিল ভারতের প্রথম গভর্নর জেনারেল। এবং এবং যদি বলা হয় সব সরিয়ে দেওয়া হলো, সরিয়ে দিয়ে যখন আমাদের রানীর শাসন শুরু হয়ে গেল ভারতে, তখন আমাদের হয়েছিল লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং কে ছিল ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম ভাইসরয়। ভারতের প্রথম ভাইসরয় এবং ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিল আমাদের লর্ড ক্যানিং। তো এখান থেকে 4টা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, এখান থেকে প্রত্যেকবার প্রথম পরীক্ষা প্রশ্ন আসে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, বাংলার প্রথম গভর্নর হচ্ছে রবার্ট ক্লাইভ, বাংলার শেষ গভর্নর হচ্ছে ওয়ারেন হেস্টিংস এবং প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিংস। শেষ বাংলার গভর্নর জেনারেল হলো আমাদের উইলিয়াম বেন্টিক এবং ভারতের প্রথম গভর্নর জেনারেলও কিন্তু উইলিয়াম বেন্টিক। ভারতের শেষ গভর্নর জেনারেল যদি বলা হয় সেটা হলো লর্ড ক্যানিং এবং ভারতের যদি প্রথম ভাইসরয় বলা হয় সেটাও কিন্তু আমাদের লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং সিপাহী যুদ্ধের পরে তোমাদের 1858 সালে কিন্তু ভাইসরয় পদ পায় এবং সেই সময়কার ভারত সচিব প্রথম নিয়োগ করা হয় এবং প্রথম যদি ভারত সচিবের নাম বলা হয় সে তার নাম ছিল স্ট্যানলি। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম, এগুলো কিন্তু বারবার তোমাদের পরীক্ষায় এসে থাকে। নেক্সট কি রয়েছে, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে স্থাপিত হয়? 1600 সালে, 1660, 1664 না 1668? তো তোমাদের 24 নম্বর যে প্রশ্নটা রাইট অ্যান্সার হবে 1664 সালে।
1664 সালে আমাদের ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম স্থাপিত হয়েছিল। নেক্সট কোশ্চেন কি রয়েছে, বলেছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে একটি কারখানা স্থাপন করেছিল, সেটা কত সালে? 1611, 1613, 1621 না 1626? রিপিটেড কোশ্চেন, এটা হবে আমাদের 1621। স্যার টমাস রো যখন পারমিশন নিয়ে থাকে জাহাঙ্গীরের কাছে, তারপরে কিন্তু সুরাটে প্রথম কারখানাটা স্থাপন করেছিল। ভাস্কো দা গামা কত সালে ভারতবর্ষে আসে? আমরা অলরেডি আলোচনা করে দিলাম, 1498, 1494, 1492, 1453। তো রাইট অ্যান্সার কি হবে আমাদের? 1498। কিন্তু এটা ডেট শুধু সাল আসে না, ডেটটাও মাথায় রাখতে হবে আমাদের। সেটা হলো 17ই মে। 17ই মে 1998 সালে ভাস্কো দা গামা কিন্তু ভারতবর্ষে কালিকট বন্দরে প্রথমে এসেছিল। বাংলার হুগলিতে ব্রিটিশ কারখানা স্থাপনের অনুমতি কে দেয়? শাহ সুজা, মুর্শিদ কুলি খা, সুজাউদ্দিন, আলিবর্দী খা? তোমাদের 31 নম্বর যে প্রশ্ন, 31 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা হলো অপশন এ, সুজা শাহ বা শাহ সুজা, যাই হোক তোমরা বলতে পারো। তো হুগলিতে ব্রিটিশদের কারখানা, এবং এই হুগলি ছিল কিন্তু বাংলার ঘাঁটি বা ইংরেজদের মেন বাংলার ঘাঁটি যদি বলা হয় কোথায় ছিল, বা প্রথম কারখানা কোথায় স্থাপন করেছিল, সেটা কিন্তু করেছিল আমাদের হচ্ছে হুগলিতে। এবং পরবর্তীকালে কিন্তু চন্দননগরটা কিন্তু মেন ঘাঁটিতে পরিণত হয়, যেখানে মানে কলকাতা আলীনগর মিলে চন্দননগর, সেটা কিন্তু পরবর্তীকালে মেন ঘাঁটিতে পরিণত হয়েছিল। স্যার টমাস রো প্রত্যহ কাজের জন্য মুঘল রাজসভায় কার মানে কাজের জন্য আসতে, মানে কার রাজত্বকালে টমাস রো মানে আসতো বারবার? আমরা একটু আগে আলোচনা করে দিলাম। 1615 খ্রিস্টাব্দে টমাস রো ভারতবর্ষে আসে। কার আমলে? আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব? রাইট অ্যান্সার কি হবে আমাদের? জাহাঙ্গীর। জাহাঙ্গীরের আমলে 1615 খ্রিস্টাব্দে টমাস রো কিন্তু একজন ব্রিটিশ পর্যটক হিসেবে ভারতবর্ষে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, বাংলার কোথায় পর্তুগিজরা কারখানা স্থাপন করেছিল? বাংলাতে কাশিমবাজার, চুঁচুড়া, হুগলি না শ্রীরামপুর? তো তোমাদের রাইট অ্যান্সার কি হবে? অপশন সি, হুগলি। আমরা একটু আগে আলোচনা করলাম যেটা, হুগলিতে কিন্তু প্রথম পর্তুগিজরা কারখানা স্থাপন করেছিল। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে এখানে, প্রথম কোন ইউরোপীয়রা ভারতের সমুদ্র পথে বন্দর স্থাপন করেছিল? ইংরেজ, ফরাসি, পর্তুগিজ না ডাচ? তো তোমাদের 34 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? অপশন সি, পর্তুগিজ। পর্তুগিজরাই কিন্তু প্রথম সমুদ্র বাণিজ্য বন্দর কিন্তু ভারতবর্ষে স্থাপন করেছিল। জানো কেননা? অবশ্যই তোমরা জানো যে পর্তুগিজ গিয়েছিল ভাস্কো দা গামা। এই ভাস্কো দা গামায় কিন্তু ভারতে আসার রাস্তাটা কিন্তু সকলের কাছে সামনে এনেছিল। পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ঔরঙ্গজেব দ্বারা বহিষ্কৃত হয়? মানে ঔরঙ্গজেবের রাজসভায় এসেছিল কিন্তু তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেটা কি হবে? আর এটা আত্মীর না, এটা তোমাদের হবে হচ্ছে, যদি এটা উত্তর না, এটা জন আটার। স্যার জন আটার, স্যার জন চাইল্ড, স্যার জন গায়ার না স্যার জন নিকোলাস? তো রাইট অ্যান্সার কি হবে? ঔরঙ্গজেব দ্বারা যাকে বিতাড়িত করা হয় সেটা হয়েছিল আমাদের স্যার জন চাইল্ড। স্যার জন চাইল্ডকে কিন্তু ইংরেজ একজন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একজন ছিলেন, তাকে ঔরঙ্গজেব সভা থেকে বিয়ে করে দিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল। 1611 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় কারখানা করার অনুমতি পেয়েছিল? ব্যাঙ্গালোর, মাদ্রাজ, মসুলিপত্তম না তোমাদের সুরাটে? তোমার যে 36 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সুরাট। আর এখানে একটা প্রশ্ন একটু ভুল রয়েছে স্টুডেন্টস, এটা 1611 হবে না, এটা 1621। ও না না, অনুমতি পেয়েছিল, ঠিকই বলছি, ঠিকই আছে, অনুমতি পেয়েছিল 1611 সালে। যদি স্থাপনের কথা বলা হয়, যেটা স্থাপন করেছিল সেটা করেছিল 1621 সালে, ঠিকই আছে প্রশ্ন। নেক্সট কি বলেছে, চিতোরের বিজয় স্তম্ভ কে নির্মাণ করেছিল? রানা প্রতাপ, রানা কুম্ভ, রানা সঙ্গ না রানা রাভাল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমাদের 37 নম্বর সঠিক উত্তর হবে, সেটা হলো রানা কুম্ভ। রানা কুম্ভ কিন্তু চিতোরে বিজয় স্তম্ভ স্থাপন করেছিলেন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি রয়েছে, নিচের কোনটি সঠিক নয়? মানে কে কার আমলে রাজসভায় এসেছিল, এর মধ্যে কোনটা সঠিক নয়? জাহাঙ্গীর, উইলিয়াম হকিন্স, আকবর, স্যার টমাস রো, শাহজাহান, ত্রিবেঙ্কের, ঔরঙ্গজেব, মানসী? তো আমরা একটু আগে বললাম টমাস রো কিন্তু আকবরের আমলে আসেনি, টমাস রো কিন্তু এসেছিল জাহাঙ্গীরের আমলে। তো আমাদের এখানে 38 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? অপশন বি। বাকি উইলিয়াম হকিন্স 1909 সালে, ত্রিবেঙ্কের শাহজাহান আমলে, এবং মানসী এরা কিন্তু প্রত্যেকেই ঔরঙ্গজেবের আমলে, এরা কিন্তু প্রত্যেকেই এসেছিল। শুধুমাত্র যেটা দেওয়া ছিল টমাস রো এসেছিল জাহাঙ্গীরের আমলে, ভারতের আমলে না, আকবরের আমলে না। নেক্সট কোশ্চেন, কোন ব্রিটিশ শাসক ভারতে ব্রিটিশ আধিপত্য স্থাপন করেছিল? ফোর্ট উইলিয়াম, ফোর্ট সেন্ট জর্জ, ফোর্ট ডেভিলি, ফোর্ট অ্যাঙ্গেলো? আমরা এটাও একটু আগে আমরা আলোচনা করে দিয়েছিলাম। রাইট অ্যান্সার আমাদের কি হবে? অপশন বি, ফোর্ট জর্জ বা ফোর্ট সেন্ট জর্জ, এটাই ছিল ভারতের আধিপত্য স্থাপন তারা করেছিল। লাস্ট কোশ্চেন আমাদের, ইংল্যান্ডের দূত, রাজার দূত হিসেবে জাহাঙ্গীরের সভায় কে এসেছিল? একই প্রশ্ন দেখো বারবার এসছে, হকিংস, টমাস রো, এডওয়ার্ড কেরি না কর্নিয়ার? তো রাইট অ্যান্সার কি হবে আমাদের 40 নম্বর প্রশ্ন, সেটা হলো অপশন বি, টমাস রো। টমাস রো ইংরেজদের দূত হয়ে ভারতে এসেছিল। আর এদিক থেকে উইলিয়াম হকিন্স কিন্তু কোনো দূত হয়ে আসেনি, যে 1609 এসেছিল, যে একজন পর্যটক হয়ে এসেছিল।
আর ও ইনফরমেশন গেল ইংরেজদের দিয়ে, তখন ইংরেজ শাসক তার দূত হিসেবে টমাস রকে ভারতে পাঠিয়েছিল 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজসভায়। ঠিক আছে, তো আজকের যে স্টুডেন্টস প্রশ্নগুলো ছিল আমাদের গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আজকের এতটাই। আমরা কালকে আবার আলোচনা করব পরবর্তী পার্ট নিয়ে। স্টুডেন্টস তোমাদেরকে বারবার বলেছি, এই যে আমরা এই প্রশ্নগুলো কিন্তু আলোচনা করছি, এই প্রশ্নের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের যে ডাব্লিউ কনস্টেবল বা কেপি কনস্টেবলের বইগুলো রয়েছে, সেই বইগুলো থেকে কিন্তু আমাদের নেওয়া হয়েছে। সেই বইগুলোর লিঙ্ক তোমরা সম্পূর্ণ ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি এবং ভেরি এফেক্টিভ হয়ে দাঁড়াবে, এটা তোমাদের গ্যারেন্টি দিচ্ছি। প্রত্যেকটা সাবজেক্টের বই আমি রিলিজ করে দেবো। যাদের যাদের মনে হবে ডেসক্রিপটিভ ওয়েতে তোমরা পড়বে, তোমরা ডেসক্রিপটিভ ওয়েতেও পড়তে পারবে। কিন্তু আমার যে কোয়ালিটি, সেই কোয়ালিটি মেনটেনের জন্য আমার একটু সময় লেগে থাকে, জাস্ট ওই সময়টা আমাকে দেবে। নাহলে ওই আতিপাতি বই আমি বানানোর জন্য রাজি নয়। যেটা বানাবো সেটা হবে ওয়েস্ট বেঙ্গলের সেরা বই। জাস্ট খালি তোমাদেরকে একটু কথা দিচ্ছি, তোমরা জাস্ট একটু কন্টিনিউ করে যাও, দেখতেই পাবে যারা যারা ডাব্লিউবি কনস্টেবলের বই নিয়েছো তারা খুব ভালো করেই জানো সেটা রিভিউ কি আছে। আর যারা নিয়েছো, আমি অবশ্যই চাইবো যে তোমরা ফ্লিপকার্ট ও অ্যামাজন বা যেখান থেকেই নাও না কেন, অবশ্যই কালকে কিন্তু স্টুডেন্টস রিভিউ দিও এবং কমেন্টেও জানিও যে বইগুলো কেমন হয়েছে বা ক্লাসগুলো কেমন রাখছে। এবার ওই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং তোমাদের যা যাবতীয় প্রয়োজন সব কিছু দেওয়া রয়েছে তোমাদের ডেসক্রিপশন বক্সে, আগের ক্লাসের লিঙ্ক সহ। তোমরা যারা যারা আমাদের কোচিংয়ে যোগাযোগ করতে চাইছো, ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। আবাসিক বা অনাবাসিক কোচিংয়ের মধ্যে দিয়ে তোমরা কিন্তু সেরা প্রিপারেশন অবশ্যই পেয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটাই। কালকে পুনরায় একই সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।